মিনিট খানিকে অনেক কিছু রেডি হতে পারে, সেই একই রকমভাবে 1 মিনিটে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অর্থাৎ নিমেষেই যোগী আদিত্যনাথের বদল হতে পারে। চর্চায় এখন যোগীজি, রাজনীতি অর্থাৎ রাজার নীতি। আর এখানে এক একটা গুটি সাজিয়ে তুলতে সময় লাগে, আর সেই সাজানো গুটি যদি বিপক্ষ নয়, নিজের পক্ষভাবে বসিয়ে রাখবো, সেক্ষেত্রে নিজের কুর্সি থাকবে তো। হ্যাঁ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুর্সি কেড়ে নিলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর চেয়ার থাকবে তো। ভারতের রাজনীতিতে এখন ঠান্ডা লড়াই চলছে। এ লড়াই শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে যোগী আর অমিত শাহের মধ্যে, আর সেই ঠান্ডা লড়াই এখন সকলের সামনে উঠে এসেছে। ভোটের কিছুদিন আগেও চারিদিক থেকে শোনা যাচ্ছিল নরেন্দ্র মোদীর উত্তরসূরি যোগী আদিত্যনাথ, আর যোগীজিকে সেইভাবেই ব্র্যান্ড করে তোলা হয়েছিল। তবে বিপত্তি কোথায় ঘটল? যখনই উত্তরপ্রদেশের লোকসভার ভোটে আসন কম পেল বিজেপি, আর অমনি রাজনৈতিকভাবে চেপে ধরল যোগীকে। এখন উত্তরপ্রদেশে আসন কম পাওয়ার প্রধান কারণ নাকি যোগী হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, ভোট হলো প্রধানমন্ত্রী নির্বাচনের, সেখানে লোকসভার ভোট হলো, ভোট কি যোগীকে দেখে দেবে না মোদীকে দেখে দেবে? প্রশ্ন যখন উঠেছে তখন তো কিছু একটা হবেই, এসপার পোসপার নয়তো ট্রান্সফার। এখন কথা হলো, যোগীজি কিন্তু মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান নন, রমন সিং নন, রাজস্থানের বসুন্ধরা রাজে নয়, কিংবা হরিয়ানার মনোহরলাল খাট্টার, বা ত্রিপুরার বিপ্লব দেব নাই, বা অসমের সর্বানন্দ সোনোয়াল নয়, যে 2 মিনিটে মুখ্যমন্ত্রিত্ব পদ থেকে হাঁটিয়ে দিলাম আর কোনো কথাই উঠবে না। বলতে গেলে এই লিস্টের নাম বহু দূর যাবে, তবে সাথে গুজরাট আর উত্তরাখণ্ডের কথা না বললেই নয়। এখানে তো কথায় কথায় মুখ্যমন্ত্রী বদল হয়ে যায়। তবে পালা পড়েছে এইবারে যোগী আদিত্যনাথের সাথে, যে ব্যক্তি রাজনীতিতে আসার আগে নিজেই একজন ব্র্যান্ড ছিলেন, হিন্দু যুব বাহিনীর প্রধান, তো আবার গোরক্ষনাথ মন্দিরের পূজারী, সাথে গৌরক্ষক। এইবার রাজনীতির খেলায় ধরেই নিলাম 2014 সালের পর থেকে ভারতের রাজনীতির গতিবিধি গুজরাটের 2 নেতার হাতে। তারাই যেন সর্বসেবা হয়ে পড়েছে, তারাই হয়ে উঠেছে হত্যাকর্তা বিধাতা দলের মধ্যে। কাকে কখন সাইড করে দিচ্ছে, আবার কাকে কখন উপরে তুলে নিয়ে আসছে, রাজনীতিতে কেউ বুঝতেই পারছে না। তবে পালা যখন যোগীজিকে নিয়ে উঠেছে, ঠিক তখন যখন বেলা বা সূর্য পড়ন্ত বেলায় পড়েছে, তখন পরিকল্পনায় উঠে এসেছে যোগী আদিত্যনাথের নাম, বড় ব্র্যান্ড, যাকে নিয়ে সাধারণ লোকের কয়েকদিন আগেও কথা উঠেছিল। এখন তো চাইওয়ালা প্রধানমন্ত্রী, তবে যখন গাইওয়ালা হবে প্রধানমন্ত্রী, তখন দল আরও শক্তিশালী হবে, দেশ আরও শক্তিশালী হবে। এইবার চলুন একটু দেখে নেওয়া যাক যোগী আর অমিত শাহর কোল্ড ওয়ার। সেই 2022 বিধানসভার ভোটে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হলেন যোগীজি, তারপর থেকেই ধোয়া ওঠা শুরু হলো। তারপরে 2024 লোকসভা, এখানে ভোট শুরু হওয়ার আগেই মিশন 80 ডাক হলো। কত আসলো আসন? বিজেপি পেল মাত্র 33টি, আরএলডি 2, এডিএস 1, এই গেল 36টি আসন টোটাল এনডিএ জোটের। আর ওইদিকে সমাজবাদী পার্টি একাই 37, অর্থাৎ এনডিএ জোটের থেকেও 1টি আসন বেশি। তারপর আছে কংগ্রেসের 6টি আসন, অর্থাৎ 43টি আসন, আর অন্যান্যরা পেল 1টি আসন। ব্যাস, শুরু এখানেই। তবে ভোটের দিনক্ষণ পড়ল, রাজনীতির সমস্ত কিছু বলা যায় লাগাম হাতে তুলে নিল অমিত শাহ। লোকসভা ভোটের লাগাম, কার সাথে কোথায় কোন জোটে ভোটে লড়বে, কাকে প্রার্থী করা হবে, কোন আসনে, সব যেন অমিত শাহর হাতে থেকে গেল। বাদ সাধল ভোট শুরু হতেই, ঠাকুর সমাজ আন্দোলনে নেমে পড়ল। বেশ কিছু কারণে মাঠে নামল ঠাকুর সমাজের 2 বড় নেতা, যোগী আদিত্যনাথ আর রাজনাথ সিং। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আসতে বহু কিছু তলানিতে চলে গেছে। এখন ভোটের অঙ্ক হিসাব করে উত্তরপ্রদেশে এই পিছিয়ে পড়ার কারণ সম্পূর্ণ দোষ গিয়ে চাপছে যোগীজির ঘাড়ে। এইবার কথা হলো, যোগীজির জন্যই যদি সিট কম আসে, তাহলে প্রার্থী পদ সাজালো অমিত শাহ। ভোটের রণকৌশল অমিত শাহ জেপি নাড্ডার হাতে। এদিকে লোকসভা ভোটে জিতে মন্ত্রী, নেতা মন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদী আর অমিত শাহরা, আর হার হওয়ার পরেই দোষ সব যোগীজির।
এইবার কথা হলো, তাহলে যোগীজিকে যদি সরানোই হয় তবে কবে সরানো হবে? বিগ কোশ্চেন এটা। উত্তরপ্রদেশে 10 আসনে উপনির্বাচন, এই তো কয়েকদিনের ভিতরেই হবে বিধানসভার উপনির্বাচন। সেই ভোটের আগেই সরিয়ে দেওয়া হবে নাকি পরে সরানো হবে? যদি দেখা যায় যে এই 10 আসন দেখার সুযোগ দেওয়া হয়েছে, তাহলে কি হতে পারে? আগেই বলে রাখি, যোগী যদি মুখ্যমন্ত্রী পদে থাকে এই উপনির্বাচন পর্যন্ত, তাহলে 4 থেকে 5টি আসন জিততে পারে। আর যদি ওনাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আর্যভট্টে শূন্য আবিষ্কারের মতো পরিস্থিতি হয়ে যেতে পারে। তাহলে কি বিজেপি রিস্ক নিয়ে উপনির্বাচনের আগেই যোগীর টিকিট কেটে দেবে? অসম্ভব। তা হয়তো স্বপ্নে হলেও বাস্তবে সম্ভব নয়। আচ্ছা, তারপরে আরেকটা কথা, যোগী আদিত্যনাথকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে কে হবে ওনার উত্তরসূরি? কে হবে মুখ্যমন্ত্রী? এটা কিন্তু রাজনীতির মোড় ঘোরানোর জন্য একটা বড় প্রশ্ন হয়ে উঠে আসছে। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী, আর উত্তরপ্রদেশে বর্তমান 2জন ডেপুটি চিফ মিনিস্টার বা উপমুখ্যমন্ত্রী পদে আছেন। তাহলে কি তাদের মধ্যে থেকে কাউকে তুলে নিয়ে আসা হবে? ডেপুটি চিফ মিনিস্টারের ডেপুটিগতা হাটিয়ে কি কেশব মৌর্যকে মুখ্যমন্ত্রী করা হতে পারে? সেগুড়ে বালি। কেশব প্রসাদ মৌর্য আরএসএস সমর্থক গোরক্ষক, তবে 2022 সালে কিন্তু ভোটে হেরে যান সমাজবাদী পার্টির পল্লবী প্যাটেলের কাছে। তাহলে হেরে যাওয়া কোনো নেতাকে আশা করা যায় মুখ্যমন্ত্রী পদে বসাবে না বিজেপি, অন্ততপক্ষে উত্তরপ্রদেশে। আরেকজন উপমুখ্যমন্ত্রী আছেন ব্রজেশ পাঠক, তবে ওনাকে দিয়েও রিস্ক নিতে পারছে না। এদিকে যোগী আদিত্যনাথের উপরে ক্ষোভ উগরে দিয়েছে ওনার দলের বহু নেতা মন্ত্রীরা। দেবেন্দ্র প্রতাপ, যিনি গোরক্ষপুরের নেতা, যেখানকার গোরক্ষনাথের মঠের প্রধান যোগী আদিত্যনাথ, সেখানকার নেতা দেবেন্দ্র প্রতাপ মুখ খুলেছেন। আবার অনুপ্রিয়া প্যাটেল, অর্থাৎ যেসব নেতানেত্রীরা অমিত শাহ ঘেঁষা, তারাই কিন্তু বেশিরভাগ জায়গায় যোগীর বিরুদ্ধে মুখ খুলছে। তবে এইসব বিক্ষোভে আসা নেতা বা মন্ত্রীরা যতই যোগীর বিরুদ্ধে যাক না কেন, এদেরকে মুখ্যমন্ত্রী পদে কখনোই বসানো সম্ভব নয়। এটা কিন্তু বিজেপির পক্ষে একটা অসম্ভব জায়গা হয়ে দাঁড়িয়েছে যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিকল্প কাকে বসানো যায়। একটা বড় সড়ো প্রশ্নের মুখে দাঁড়িয়েছে বিজেপি। যতই অমিত শাহ আর যোগী আদিত্যনাথের মধ্যে ঠান্ডা মাথার যুদ্ধ বেঁধে থাকুক না কেন, এ যুদ্ধে কিন্তু এখন জয় পরাজয় করতে হলে বিজেপির বড় ক্ষতি হয়ে যেতে পারে। এইবার আসি ন্যাশনাল রাজনীতিতে। এখানে বেশ একটা টুইস্ট রয়েছে। এবার এনডিএ জোটে 292 আসন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ থেকে মাত্র 20টি আসন বেশি। আবার বিজেপি নির্বাচনের সব থেকে বড় দল, মোট আসন পেয়েছে 240টি, তাহলে 32টি আসন কম। তাহলে এই অবস্থায় নিজের চেয়ার বাঁচাবে না অন্যের চেয়ারের পায়া ভাঙতে যাবে? আসলে তো নিজের চেয়ারের পায়া আগের থেকেই খাওয়া। তাহলে পরের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে এখন টানাটানি করতে গেলে নিজের চেয়ার চলে যেতে পারে। একটা সম্ভাবনা উঠে আসতে পারে যে যোগী আদিত্যনাথের মতো নেতাকে যদি সাইড লাইনে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু গুজরাটি নেতাদেরও হয়তো বা গুজরাটে ফিরে যেতে হতে পারে। পরিস্থিতি কিন্তু বেসামাল হয়ে উঠতে পারে। এটা সকলেই জানে। এনডিএ জোটের মিটিংয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে। তবে একটা কথা স্মরণ করিয়ে দিই, 2014 এবং 19 সালে প্রথমেই কিন্তু এনডিএ জোটে মিটিং হয়নি। তখন বিজেপি দলের মিটিং হয় প্রথমে, তাতে নেতা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইবার কিন্তু বিজেপির জেতা এমপিদের নিয়ে কোনো মিটিং করা হয়নি, মিটিং হয়েছে সরাসরি এনডিএ জোটের। তাহলে বিজেপি সাংসদদের মনে ক্ষোভ আছে, সেই ভয়তে নরেন্দ্র মোদী কি বিজেপিদের নিয়ে মিটিংয়ে বসেনি? বিজেপির জেতা সাংসদদের নিয়ে একবারে মিটিং ডাকলো এনডিএ জোটের সাথে। অমিত শাহ, জেপি নাড্ডা মিটিং ডাকেনি বিজেপির। এইবার কথা হচ্ছে, ক্ষোভ থাকলে প্রকাশ পায়নি কেন? তারাও কি সঠিক সময়ের অপেক্ষায় আছে? তবে এখন কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন, সে কর্ণাটক থেকে আসুক আর হরিয়ানা থেকেই আসুক, ক্ষোভ কিন্তু প্রকাশ্যে আসছে। তাহলে সময়টা কখন, সঠিক সময় কখন হতে পারে? এই মাসের শেষে কিন্তু আরএসএস এবং বিজেপির শীর্ষ নেতৃত্বরা একটি মিটিংয়ে হারের পর্যালোচনা করতে বসবে। হার বিজেপির, তবে সরকার এনডিএর। মুখ খুলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক দল বা আরএসএস। তাই মোদী প্রধানমন্ত্রী আছে, অমিত শাহ গৃহমন্ত্রী। এক কথায় বলা যায় এখনও ওনারা দুইজনেই দলের সর্বস্ব। দেখুন, এখানেই বিপর্যয়টা নেমে আসবে।
এই তো 2 দিন আগে উপনির্বাচনে হারের জন্য কিন্তু আঙুল উঠেছে মোদিজির দিকে। তাই টার্গেট কি হতে পারে? উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের টিকিট কাটতে চলেছে, না ভারতের প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রীর টিকিট কাটতে চলেছে? সম্ভাবনা অনেক কিছুই হতে পারে, তবে তা নির্ভর করবে অনেকটা অক্টোবর মাসে 3 রাজ্যের বিধানসভা মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড। হয়তো বিভিন্ন সভাতেই এখন নাম উঠে আসছে যোগীর নাম, যে ওনার মুখ্যমন্ত্রিত্ব যেতে পারে। ঠিক তেমনটাই হয়তো হতে পারে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডের বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু এখানে বিজেপির হারের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। আর হারলেই যা হয় আর কি, সবার আগে নেতা পরিবর্তনের ডাক ওঠে। এটা চিরকাল হয়ে আসছে, আজ নতুন না। এখন যেমন উত্তরপ্রদেশের লোকসভায় কম আসন পেয়ে যোগী আদিত্যনাথের দিকে আঙুল উঠছে, ঠিক একই কারণে হয়তো 2 মাস পরে মহারাষ্ট্র, হরিয়ানায় আর ঝাড়খণ্ডে বিধানসভাতে হেরে নরেন্দ্র মোদী অমিত শাহর চেয়ারে নিয়ে টানাটানি শুরু হয়ে যেতে পারে। অর্থাৎ এখন কিন্তু হারলেই মোদিজিকে খতরায় পড়তে হতে পারে। তাহলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে? সমস্যা যত প্রকারেই থাকুক না কেন, এখন হয়তো মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের দিকে সারা দেশের জনগণ তাকিয়ে থাকবে। এখন যতই হাওয়া উঠুক আর যার বিরুদ্ধেই হাওয়া উঠুক না কেন, সময় চলতে থাকবে। আর হাওয়া কোন দিকে বইবে তা সব থেকে শক্তিশালী যে জিনিসটা, সেই সময় ঠিক করে দেবে কি হতে চলেছে ভবিষ্যতে। এই ভিডিওর উপর আপনার কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ওকে ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।